আমার উচ্চ মাধ্যমিকের সমস্ত শিক্ষার্থী ভাই ও বোনেদের আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা তোমাদের জন্য আজকের এই ভিডিওতে তোমাদের যে প্রথম কবিতা, উচ্চ মাধ্যমিকের প্রথম যে কবিতা ওয়ান কিলিং এ ট্রি, এই কবিতাটা প্রত্যেকটা লাইন আমি ধরে ধরে চুলচেরাভাবে বিশ্লেষণ করব, যাতে এই কবিতাটা নিয়ে তোমাদের কোনো সমস্যা না থাকে। তো প্রথমেই কবিতা শুরু করার আগে অবশ্যই কবিতার টাইটেল সম্পর্কে তোমাকে জানতে হবে। এই যে কবিতাটা অন কিলিং এ ট্রি, নাম শুনেই বুঝতে পারা যাচ্ছে যে এই কবিতাটি গাছ হত্যাকে কেন্দ্র করে কবি এখানে অন কিলিং কথাটা কেন বলল? তিনি তো অন কাটিং এ ট্রি কথাটা বলতে পারতেন, কিন্তু তিনি এখানে অন কিলিং এ ট্রি বলেছেন, অর্থাৎ তিনি ট্রিকে ব্যক্তিত্ব সত্তা আরোপ করেছেন, অর্থাৎ পার্সোনিফাই করেছেন এবং তাকে একটা লিভিং থিং হিসাবে তিনি এখানে কল্পনা করেছেন। কবিতাটি গিভ প্যাটেলের লেখা। আমরা গিভ প্যাটেল আমরা এরকম বলতে পারি। অ্যাকচুয়ালি আমরা যদি দেখতে পাই যে এই কবিতাটা নিসিম এজেকিয়েলের লেখা, নিসিম এজেকিয়েলের যে কবিতা গুচ্ছ অর্থাৎ পোয়েমস, এখানেই কিন্তু এই কবিতাটি এখানে পাবলিশ হয়েছে। আসলে এই যে এই কবিতাটা মেন্স ক্রুয়েলটি টুয়ার্ডস নেচার, অর্থাৎ প্রকৃতির প্রতি মানুষের যে ক্রুয়েলটি, যে নিষ্ঠুরতা, সেটাকে তিনি বোঝাতে চেয়েছেন এবং তিনি আরও বোঝাতে চেয়েছেন দি ডিস্ট্রাকটিভ নেচার অফ হিউম্যান বিইংস, অর্থাৎ মানুষের যে ডিস্ট্রাকটিভ নেচার, যে ধ্বংসাত্মক যে স্বভাব, সেটাকে তিনি এখানে বোঝাতে চেয়েছেন। সেই সঙ্গে তিনি এটা বুঝিয়েছেন যে আমরা জানি, উই অল নো দ্যাট ট্রিজ আর আওয়ার রিয়াল ফ্রেন্ড অ্যান্ড ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। গাছ আমাদের সত্যিকারের এবং সবচেয়ে ভালো বন্ধু, বাট ইন স্পাইট অফ নোয়িং দিস উই আর কাটিং ট্রিজ, আমরা গাছ কেটে ফেলছি। এই জিনিসটাকে তিনি বোঝাতে চেয়েছেন, এই জিনিসটাকে তিনি উপহাসের সহিত, আইরনির সহিত তিনি এটাকে বোঝাতে চেয়েছেন। আমরা এই কবিতাটা পড়তে বুঝে যাব যে এই কবিতাটা অ্যাকচুয়ালি একটা বিশেষ ধরনের ডেসক্রিপটিভ পোয়েম এবং কবিতাটা ফ্রি ভার্সে লেখা হয়েছে। অর্থাৎ এই কবিতাটার আমরা যদি লাইনগুলোকে যদি বিশ্লেষণ করি, দেখতে পাবো যে শেষে ট্রি, নাইফ, গ্রোন, আর্ট এরকম শব্দ আছে, অর্থাৎ কোনো শব্দের টোনের সঙ্গে অর্থাৎ ছন্দের সঙ্গে কোনো ছন্দ মিল নেই, যে কারণে এটাকে বলা হয়েছে ফ্রি ভার্স। আমরা এই যে এই কবিতাটাতে আমরা বললাম যে আমরা দেখতে পাবো যে মেন্স থটলেস মোটিভ অফ কিলিং ট্রিজ, অর্থাৎ মানুষের যে বিবেচনাহীন অভিপ্রায় গাছকে হত্যা করা নিয়ে, এটাই কিন্তু এই কবিতাটিতে ফুটে উঠেছে। আমরা কবিতাটি তোমাদের জন্য শুরু করছি, তোমরা ভালো করে কবিতাটি একটু বোঝার চেষ্টা করো। বলছে দেখো, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। বলছে যে একটা গাছকে হত্যা করতে অনেক সময় লাগবে। এখানে টু কিল এ ট্রি কথাটা বলেছেন, মানে আমি বললাম যে হিয়ার দ্য পোয়েট পার্সোনিফাই দ্য ট্রি, অর্থাৎ এখানে কবি পার্সোনিফাই করেছেন ট্রিজকে, অর্থাৎ গাছকে তিনি এখানে ব্যক্তিত্ব সত্তা তিনি আরোপ করেছেন এবং গাছ কেটে ফেলা হবে, কিন্তু হত্যা শব্দটির তিনি ব্যবহার করেছেন আসলে বৃক্ষটিতে অর্থাৎ গাছটিতে মনুষ্য গুণাবলী আরোপ করার জন্য, বা এটাকে একটা লিভিং বিং হিসাবে তিনি এখানে কল্পনা করেছেন। তিনি বলছেন নট আ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। এই যে নট আ সিম্পল জ্যাব অফ নাইফ, অর্থাৎ একটা ছুরির খোঁচা, জ্যাব মানে এখানে খোঁচা, ছুরির একটা খোঁচা বা জোরে আঘাত, বলে দিয়েছে কি উইল ডু ইট, অর্থাৎ নট আছে আগের বাক্যে। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে একটা ছুরির জোরালো খোঁচাতেও একটা গাছকে হত্যা করা যাবে না। এখানে কবি কিন্তু একটা এনজাম্পমেন্ট তিনি ইউজ করেছেন। দেখো, পুরো লাইনটা তিনি শেষ না করে ওই লাইনটার একটা ইনকমপ্লিট রেখে পরের লাইনে গিয়ে শেষ করে ফুল স্টপ তিনি দিয়েছেন। তারপরে আবার লাইনটা অন্য একটা লাইন শুরু করেছেন, ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, অর্থাৎ এটা বেড়ে উঠেছে স্লোলি, খুব ধীরে ধীরে
কনজিউমিং, কনজিউমিং মানে হচ্ছে পুষ্টি গ্রহণ করে, ঠিক আছে। টেকিং নিউট্রিয়েন্টস অর্থাৎ পুষ্টি গ্রহণ করে বড় হয়ে উঠেছে। রাইজিং আউট অফ ইট, রাইজিং আউট অফ ইট মানে কি, অর্থাৎ যেন মাটি ছাড়িয়ে যেন উপরে উঠে এসেছে, এমনটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তারপর বলেছে ফিডিং, ফিডিং মানে ফিডিং আপন ইটস ক্রাস্ট, অর্থাৎ পৃথিবীর যে বহির আবরণ, এখানে ক্রাস্ট বলতে বহির আবরণকে কিন্তু এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ দ্য সারফেস অব দ্য আর্থ, অর্থাৎ ভূস্তর, দ্য সারফেস অব দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর যে ভূস্তর, এটাকে কিন্তু এখানে ক্রাস্ট বলা হয়েছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট অর্থাৎ পৃথিবীর যে বহির আবরণ, সেখান থেকে খাদ্য গ্রহণ করে এটা বড় হয়ে উঠেছে। মা যেমন তার সন্তানকে বড় করার জন্য খাবার খাওয়ায়, ঠিক তেমনই এখানে ওই পৃথিবীর তাকে কিন্তু এখানে মাতৃ সমতুল্য হিসেবে তুলনা করা হয়েছে। দেখো কোনো লাইনই কিন্তু কমপ্লিট হয়নি। ফিডিং বলার পরে লাইনটা অর্ধেক পড়ার পরে আমরা অর্থটা বুঝতে পারছি। অ্যাবজর্বিং শোষণ করে নিচ্ছে, ইয়ার্স অফ সানলাইট বছরের পর বছর ধরে সূর্যালোক, সেই সঙ্গে কি, সেই সঙ্গে বলেছে যে সানলাইট, এয়ার, ওয়াটার, ঠিক আছে। এগুলো কি, এগুলো হচ্ছে জার্মিনেশনের যে শর্ত, অর্থাৎ কন্ডিশন অফ জার্মিনেশন, অর্থাৎ আমরা দেখতে পাবো যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার বীজের অঙ্কুরোদ্গমের জন্য যে তিনটে শর্তের প্রয়োজন হয়, সেই তিনটে শর্তের মধ্যে এই তিনটে শর্তই কিন্তু বোঝাতে চেয়েছে এখানে। আবার বলছে অ্যান্ড আউট অফ ইটস লেপ্রোয়াস হাইট, এবং এর যে লেপ্রোয়াস হাইট বলতে তিনি এখানে বোঝাতে চেয়েছেন ডিসকালার্ড অ্যান্ড আনইভেন লাইক দ্যাট অফ এ লেপার, অর্থাৎ কুষ্ঠরোগীর শরীরে যেরকম করে চামড়া যেরকম খসখসে হয়ে যায় বা ডিসকালার্ড হয়ে যায়, ঠিক তেমনটাই যেন এখানে ডিসকালার্ড এবং বর্ণহীন এবং অসমান, এরকমটা কিন্তু এখানে বোঝাতে চেয়েছেন। কুষ্ঠরোগীর সঙ্গে তিনি এখানে তুলনা করেছেন লেপ্রোয়াস হাইড, তিনি এখানে কুষ্ঠরোগীর সঙ্গে তুলনা করছেন, অর্থাৎ এখানে তিনি একটা পার্সনিফিকেশন ইউজ করছেন। তারপরে বলছেন স্প্রাউটিং লিভস, স্প্রাউটিং মানে হচ্ছে কামিং আউট, অর্থাৎ বেরিয়ে আসা, যেন গাছগুলো যেন আবারও পাতা যেন বেরিয়ে আসে, অর্থাৎ ওই যে সেখান থেকে বলছে যে বছরের পর বছর সূর্যালোক, হাওয়া আর জল আর তার কুষ্ঠ যে রোগাক্রান্ত যে বাকল বা ছাল, সেখান থেকে হাইড বলতে কিন্তু এখানে স্কিনকে বোঝানো হয়েছে। হাইড মিনস এখানে হিয়ার হাইড মিনস স্ক্রিন, ওকে। এখানে কিন্তু হাইড বলতে স্ক্রিনকে বোঝানো হয়েছে, স্কিন, হাইড বলতে এখানে স্কিন, ঠিক আছে। স্কিন বা বার্ক অফ এ ট্রি এখানে কিন্তু বোঝানো হয়েছে হাইড বলতে, ঠিক আছে, বার্ক অফ আ ট্রি। অ্যাকচুয়ালি আমরা যদি এই জায়গাটা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে কুষ্ঠরোগী, ঠিক আছে, বৃক্ষটিকে আসলে পাপিষ্ট মনে হলেও ঈশ্বর তাকে ক্ষমা করেন এবং মানুষ কিন্তু ক্ষমা করে না, ঠিক আছে। ঈশ্বর এটাকে ক্ষমা করলে মানুষ কিন্তু ক্ষমা করে না, কারণ বলতে চাইছে যে হয়তো এ গাছটা কুষ্ঠ রোগ আক্রান্ত হয়ে পড়েছে, কিন্তু সেই কুষ্ঠ আক্রান্ত বাকল থেকেই আবার নতুন চারা গাছ জন্মাবে, কিন্তু মানুষ এটাকে ছাড়ে না, মানুষ এটাকে হত্যা করে। আমরা এখান থেকে ওয়ার্ড মিনিংগুলো দেখব। দেখো, জ্যাব বলতে সাডেন রাফ ব্লো এখানে বোঝানো হয়েছে। লেপ্রোয়াস হাইড বলতে ডিসকালার্ড এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। এই আর হাইড, এখানে হাইড শব্দটা দেওয়া নাই, ঠিক আছে। তোমাদেরকে বললাম যে হাইড মানে হচ্ছে বার্ক অফ এ ট্রি, ঠিক আছে। এখানে আমি হাইডটা তোমাদের বলে দিচ্ছি যে এখানে হাইড বলতে কি, বার্ক অফ এ ট্রি, বার্ক অফ এ ট্রি, ঠিক আছে। তোমরা মনে রাখবে যে এখানে বার্ক অফ এ ট্রি। আচ্ছা, এই যে প্রথম লাইন, এই প্রথম লাইন থেকে তোমাদের কী কী লিটারারি ডিভাইস আছে দেখো। এখানে বলে দিয়েছে যে এখানে এনজাম্পমেন্ট ইউজ করা হয়েছে। কি ইউজ করা হয়েছে? এনজাম্পমেন্ট। এনজাম্পমেন্ট কি? ওয়েন অন সেন্টেন্স কন্টিনিউজ ইন্টু 2 or more লাইন্স, যখন একটাই সেন্টেন্স দুটো বা তিনটে লাইনে কন্টিনিউ হবে
তখন সেটাকে বলা হবে এনজাম্পমেন্ট। যেমন নট আ সিম্পল জ্যাব অফ নাইফ, এই লাইনে শেষ করতে পারতো, না করে এখানে নিয়েছে উইল ডু ইট। পরে দেখো ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, এখানে শেষ করতে পারতো, কিন্তু এই দুটো লাইন মিলিয়ে দেখো একটা লাইন কমপ্লিট করেছে। এরকম করে রাইজিং আউট অফ ইটস, দেখো এখানে তোমরা প্রতিটা লাইন দেখলে বুঝে যাবে যে অ্যাকচুয়ালি এখানে কী কী আছে। ঠিক আছে, এখানে দেখো যে রাইজিং আউট অফ ইট, ফিডিং, এগুলো প্রত্যেকটা লাইনই যেন এখানে এই যে ইউনিট 1 এটা প্রত্যেকটাই যেন এনজাম্পমেন্ট এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে, চলো আমরা সেকেন্ড স্ট্যানজাতে চলে যাই। সেকেন্ড স্ট্যানজা কি বলছে? সো হ্যাক অর চপ, অর্থাৎ তুমি যদি একে কোপাও, হ্যাক মানে এখানে কোপানো। ঠিক আছে, টু কাট উইথ অ্যান অ্যাক্স, অর্থাৎ কোপানো বা কোপ দিয়ে কাটা। চপ মানে হচ্ছে কুচি কুচি করে কাটা। তুমি যদি একে এক কোপে কাটো বা কুচি কুচি করে কাটো, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু এটাও একাকী কী করবে না, এটাও একাকী গাছকে হত্যা করতে পারবে না। দিস অ্যালোন, এটাও কিন্তু গাছকে একাকী হত্যা করতে পারবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, এটা মানে কী হবে, তীব্র যন্ত্রণায় বিদ্ধ হবে না। ঠিক আছে, মানে তীব্র যন্ত্রণা কিন্তু এটা অনুভব করবে না, বা যদিও তীব্র যন্ত্রণা অনুভব করে তবুও যেন কী হবে না, গাছটাকে হত্যা করা সম্পূর্ণ হবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, ব্লিডিং বার্ক মানে হচ্ছে রক্তাক্ত এই যে ত্বকটা বা রক্তক্ষরিত ত্বকটা, উইল হিল আবারও যেন পুনরায় জেগে উঠবে। এখানে এই যে ব্লিডিং বার্ক কথাটা বলা হয়েছে, দেখো মানুষের শরীর থেকে রক্ত বের হয়, বা যাদের প্রাণ আছে তাদের শরীর থেকে রক্ত বের হয়। আসলে গাছের তো আসলেই কোনো ব্লাড থাকে না, কিন্তু এখানে ব্লিডিং বার্ক মানে অ্যাকচুয়ালি তিনি বললাম যে হিউম্যান বিংস অর্থাৎ লিভিং বিংস রূপে এখানে গাছকে ধরা হয়েছে, সেই কারণে ব্লিডিং বার্ক এখানে পার্সোনিফিকেশন হিসাবে ইউজ করা হয়েছে। যারা পিডিএফ চাইছো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমরা তোমাদেরকে বিনামূল্যে পিডিএফটা তোমাদেরকে আমি শেয়ার করে দেব। দেখো এরপরে কি বলে দিয়েছে, অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং মাটির খুব কাছাকাছি থেকে উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, আর তুমি যদি কেটেও ফেলে দাও তবুও তুমি দেখবে যে ওই যে মাটির খুব কাছ থেকে যে কাটা অংশটা পড়ে থাকে সেখান থেকে যেন আবার বাঁকানো কী হবে, বলছে কোকড়ানো সবুজ শাখা যেন গজিয়ে উঠবে। বুঝলে, তার মানে এখানে একটা বিষয় বোঝানো হয়েছে যে এই যে ব্লিডিং বার্ক, ঠিক আছে, এখানে বৃক্ষটি কুষ্ঠ রোগাক্রান্ত, কারণ তিনি একটা দুর্নীতির প্রতীক এরকমও দেখানো হতে পারে, বা মানুষ তার লোভ চরিতার্থ করার জন্য মানুষের যে লোভ সেটাকে চরিতার্থ করতে যেন গাছ নিজেকে উৎসর্গ করে দিয়েছে। মানুষ যে মেটেরিয়ালিস্টিক প্লিজার পাওয়ার জন্য গাছকে হত্যা করেছে, এটাই এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপরে কি বলছে, মিনিয়েচার বাউজ বলতে ছোট ছোট, মিনিয়েচার বলতে লিটিল বা টাইনি, ছোট্ট, বাউজ মানে শাখা পোশাখা, ছোট্ট শাখা পোশাখা আমরা আবার দেখতে পাবো। হুইচ, ছোট্ট যে শাখা পোশাখা বের হয়, হুইচ ইফ আনচেকড, যদি এটাকে আনচেকড রেখে দেওয়া হয়, অর্থাৎ যদি এটাকে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে উইল এক্সপ্যান্ড এগেন, আবারও যেন এক্সপ্যান্ড করবে, বড় হয়ে উঠবে, টু দ্য ফর্মার সাইজ, ঠিক আগের মতোই যেন এটা কী হয়ে যাবে, ঠিক আগের মতোই যেন এটা বড় হয়ে উঠবে, মানে আগের মতো যেন এটা বেড়ে উঠবে, অর্থাৎ আগের মতো আকৃতি সে ফিরে পাবে। আচ্ছা, এখান থেকে আমরা এবার দেখে নেব যে এখানে কি কি শব্দ তোমার জানার দরকার ছিল। দেখো এখানে হ্যাক, এই যে শব্দটা এখানে হচ্ছে রাফলি বাই স্ট্রাইকিং হেভি ব্লোজ। ওকে, ইউনিট 3-তে চলে গেলাম। নো দ্য রুট ইজ টু বি পুলড আউট, এখানে নো বলতে তিনি স্ট্রং নেগেশন ইউজ করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে উইথ স্ট্রং নেগেশন দ্য পোয়েট সেজ দ্যাট, কবি বলে যে দ্য রুট টু কিল এ ট্রি, হাউ ক্যান উই কিল এ ট্রি, আমরা কিভাবে একটা গাছকে হত্যা করতে পারবো, তার প্রসেস তিনি এখানে দেখিয়েছেন, অ্যাকচুয়াল প্রসেসটা তিনি এখানে দেখিয়েছেন। তার মানে কি এই প্রসেস দেখিয়েছেন মানে কি তিনি আমাদেরকে কোনোভাবে গাছ কাটার জন্য প্রণোদিত করছেন? একেবারেই নয়। গাছ কাটার জন্য কিন্তু কোনোরূপ কোনো
প্রণোদিত তিনি আমাদেরকে করছেন না, বরঞ্চ তিনি এর মাধ্যমে তীব্র একটা শ্লেষ, তীব্র একটা ব্যঙ্গ বিদ্রূপ করতে চাইছেন। দ্য রুট ইজ টু বি পুলড আউট, অর্থাৎ গাছেদের যে রুট, মূল, সেই মূলকে উপড়ে ফেলতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্করিং আর্থ বলতে যে জায়গাটাতে গাছের মূল ঢুকে থাকে, গাছটাকে যখন উপড়ে ফেলা হবে, উপড়ে ফেলা হলে মূল সমেত যখন গাছটা উঠে আসবে, তখন মাটিতে যে গর্তটা সৃষ্টি হয়, সেই গর্তটাকে এখানে অ্যাঙ্করিং আর্থ বলা হয়েছে। আমরা যদি অ্যাঙ্করিং আর্থ কথাটাকে বলতে চাই, তাহলে আমরা বলতে পারবো যে যেমন একটা জাহাজ যেমন আটকে থাকে, সেরকমই এখানে অ্যাঙ্করিং আর্থ বলতে এ পিট, ঠিক আছে, একটা গর্তকে কিন্তু এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে কি বলছে, ইট ইজ টু বি রুপড, মানে এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। এটাকে কি করতে হবে, এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। দেখো, রুপড মানেও বাঁধা, টাইড মানেও বাঁধা। যখন একই অর্থযুক্ত দুটো শব্দ বা তার বেশি শব্দ পাশাপাশি বসে, তখন সেটাকে বলা হয় রিপিটেশন, ঠিক আছে। এখানে তো কবি রিপিটেশন ব্যবহার করেছেন ফর দ্য সেক অফ এমফাসাইজ, ঠিক আছে, এমফাসিস, অর্থাৎ কবি জোর দিয়ে বোঝানোর জন্য এখানে তিনি এই কথাগুলোকে ইউজ করেছেন। অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট, এবং এটাকে উপড়ে ফেলতে হবে। স্ন্যাপড আউট মানেও পুরোপুরি তুলে আনতে হবে, অর পুলড আউট এন্টায়ারলি, মানে একই কথাকে বারবার তিনি ইউজ করছেন। তার মানে তিনি এখানে, ওই যে বললাম, তিনি এখানে রিপিটেশন ইউজ করেছেন। দড়ি দিয়ে টান মেরে একে উপরে তুলে আনতে হবে, আর পুরোপুরি একে তুলে আনতে হবে। কোথা থেকে? আউট ফ্রম দ্য আর্থকেভ, অর্থাৎ পৃথিবীর যে গহ্বর আছে সেই গহ্বর থেকে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এবং বৃক্ষটির যে শক্তি, সেই শক্তিটাকে কী করতে হবে, যে বলের দ্বারা বৃক্ষটা আটকে আছে অ্যাঙ্করিং আর্থের সাথে, মাটির সাথে, সেটাকে আলগা করতে হবে। দ্য সোর্স, হোয়াইট অ্যান্ড ওয়েট, এখানে সোর্স বলতে উৎস, অর্থাৎ এই যে গাছের যে উৎস, সেটা হচ্ছে কি হোয়াইট অ্যান্ড ওয়েট। এই যে হোয়াইট অ্যান্ড ওয়েট, ডাব্লু লেটার দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট লেটার দিয়ে যখন একাধিক শব্দ পরপর শুরু হয় বা একটা শব্দ পরও শুরু হয়, তখন সেটাকে বলা হয় অ্যালিটারেশন। এখানে তিনি অ্যালিটারেশন ইউজ করেছেন। তারপর কি বলে দিয়েছেন? তারপর তিনি বলে দিয়েছেন যে দ্য মোস্ট সেন্সিটিভ অ্যান্ড হিডেন, সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে সংবেদনশীল যে অংশ, সেটা হচ্ছে এই মূলটা, এই শিকড়টাই। হিডেন, যেটা লুকায়িত থাকে ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে, ইনসাইড দ্য আর্থ, পৃথিবীর গহ্বরে বা পৃথিবীর ভেতরে যেটা লুকায়িত থাকে। এখান থেকে তোমাকে কি কি মিনিং দেখো, ওয়ার্ড মিনিং কি দেখো। অ্যাঙ্করিং মানে হচ্ছে দ্য ট্রিজ আর হেল্ড সিকিউরলি উইথ দ্য হেল্প অফ দ্য রুটস ইন দ্য আর্থ, এটাকে এখানে কিন্তু বোঝানো হয়েছে। আর আর্থকেভ মানে বোঝানো হয়েছে যে পৃথিবীর যে গহ্বর, গর্ত, সেটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি মেটাফোর। আর্থকেভ বলতে তিনি এখানে একটা মেটাফোরকে ইউজ করেছেন। তিনি একটা উপমা এখানে একটা দিতে চেয়েছেন, যে একটি অন্ধকার গুহার সঙ্গে তিনি এটাকে তুলনা করেছেন। কাকে না, তো যে জায়গাটাতে আর্থ, অর্থাৎ যে জায়গাটাতে গাছটা আটকে থাকছে, শিকড়টা ঢুকে থাকছে, সেই জায়গাটাকে তিনি বলছেন যে আর্থ কেভ। অর্থাৎ তিনি এখানে একটা মেটাফোর ইউজ করেছেন যে আর্থ ইজ লাইক এ কেভ, তার কাছে একটা কেভের মতো। তার মানে দ্য ট্রি ইজ ডিপলি রুটেড ইন দ্য সাবটেরানিন চেম্বার, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার মূল বিষয়, তোমাকে এটা বুঝতে হবে। অর্থাৎ অ্যাঙ্করিং আর্থ কী সেটা তোমাকে মনে রাখতে হচ্ছে, আর আমি আর্থ কেভ সম্পর্কে বলে দিলাম। আচ্ছা, এরপরে বলছে স্ন্যাপড আউট অ্যান্ড চপড আউট। স্ন্যাপড আউট অ্যান্ড চপড আউট মানে এই যে জায়গাটা আছে, অ্যাকচুয়ালি এখানে এই জায়গাটা তোমার হচ্ছে যে এখানে রিপিটেশন ইউজ করা হয়েছে। স্ন্যাপড আউট বা এটাকে স্ন্যাপড আউট করতে হবে বা চপড আউট করতে হবে, এটা আমরা পরেই দেখতে পাবো, ঠিক আছে। পরের লাইনটা আমাদের এখানে রিপিট হয়ে গেছে লাইনটা, যাই হোক। দেখো কি বলছে, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং, তারপরে যে ম্যাটারটা থাকছে সেটা কি, তারপরে ম্যাটারটা হচ্ছে তোমাকে স্কর্চিং করতে হবে, অর্থাৎ এটাকে ঝলসাতে হবে, রোদে দিয়ে এটাকে ঝলসাতে হবে। স্কর্চিং মানে হচ্ছে বার্নিং,
পোড়াতে হবে, দগ্ধ করতে হবে। চকিং মানে কে শ্বাসরুদ্ধ করতে হবে, ঠিক আছে, সাফোকেটিং পরিস্থিতির সৃষ্টি করতে হবে। তারপর বলছে ইন দ্য এয়ার, ইন সান অ্যান্ড এয়ার, সূর্য এবং সূর্যালোক এবং এয়ার। এয়ার মানে কি? এয়ার মানে হচ্ছে বাতাসের মধ্যে। যে তার মানে যে সূর্যালোক এবং বাতাস, যে সূর্যালোক এবং বাতাস কি করেছে, যে সূর্যালোক এবং বাতাস ওই গাছটাকে অঙ্কুরোদ্গম করতে সাহায্য করেছে, বেড়ে উঠতে সাহায্য করেছে, সেই বাতাস এবং সেই সূর্যালোকই তার মৃত্যুর কারণ হিসাবে এখানে দাঁড়াচ্ছে। ব্রাউনিং অ্যান্ড হার্ডেনিং, এবং এটাকে বাদামি বর্ণ করে ফেলতে হবে, এতটা পুড়িয়ে ফেলতে হবে বাদামি বর্ণ যাতে হয়ে যায়। হার্ডেনিং যাতে শক্ত হয়ে যায়। টুইস্টিং মানে যাতে একে বাঁকিয়ে চুকিয়ে নেওয়া, মানে এর যেন বেঁকে 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 যায়, তার নিজস্ব আকৃতি যেন হারিয়ে ফেলে। উইদারিং মানে হচ্ছে একে একদম শুকিয়ে ফেলতে হবে, একেবারে এখানে শুকিয়ে ফেলতে হবে। অর্থাৎ তিনি আর তারপরে কি বলছে, অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরেই কী হবে, তারপরেই এই যে গাছ হত্যা করার কাজটা কমপ্লিট হবে। অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন এই যে স্ট্যাঞ্জার মধ্যে দিয়ে তিনি এটা বলতে চেয়েছেন যে এই যে গাছ হত্যা করা খুবই একটা সুনিপুণ কাজ, খুবই কঠিন একটা কাজ। এই কাজটা করতে গেলে আমাদেরকে অত্যন্ত মনোযোগী হতে হবে, অত্যন্ত দক্ষ হতে হবে, এবং আমাদের মধ্যে একটা বেপরোয়া ভাব থাকতে হবে, যাতে আমরা একটা গাছকে নিঃসন্দেহে জানি আমরা হত্যা করতে পারি, এরকম মেন্টালিটি আমাদের থাকতে হবে। এবং এইভাবেই তিনি গোটা কবিতা জুড়ে তিনি আইরনিকে আমাদের সঙ্গে তুলে ধরেছেন। ঠিক আছে, একটি আইরনি দিয়ে এভাবেই শুরু এবং শেষটাকে তিনি মিলিয়ে দিয়েছেন। একটা আইরনি দিয়ে তিনি শুরু করেছেন এবং ওই আইরনি দিয়ে তিনি মিলিয়ে দিয়েছেন, অর্থাৎ দ্য আইরনি মিঙ্গেলস দ্য স্টার্ট উইথ দ্য এন্ড, অর্থাৎ এই আইরনি দিয়ে শুরু এবং আইরনি দিয়ে তিনি এই কবিতাটিকে শেষ করেছেন। এখানে আমরা দেখতে পাবো যে লিটারেরি ডিভাইস কী কী ইউজ করা হয়েছে। আমরা ইতিমধ্যে তোমাদেরকে এখানে বলে দিয়েছি যে কী কী লিটারেরি ডিভাইস আমরা এখানে ইউজ করেছি। দেখো রিপিটেশন আমরা কিন্তু প্রত্যেকটা এখানে বলে দিয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের কবিতাটা। আমি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে কবিতাটাকে ডিটেলসে আলোচনা করার। আশা করছি তোমরা প্রত্যেকেই এই ক্লাসটা করে বুঝতে পেরেছো যে কবিতাটা অ্যাকচুয়ালি কী নিয়ে বলা হয়েছে। প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।